হামলা হাতির অবস্থা সংকটাপন্ন বলে আমরা জানছি। এখনো তদন্ত চলছে এবং 50 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে হামলাকারীকে গ্রেপ্তার বা ধরিয়ে দিতে পারলে এরকম ঘটনা তদন্ত চলছে। হয়তো তদন্তে জানা যাবে কারা আসলে হামলাকারী বা কেন হামলা। কিন্তু আপনাদের কাছে পর্যালোচক হিসেবে যেহেতু খুব আলোচনা চলছে, আমি আপনাদের কাছে বিশ্লেষক হিসেবে একটু আপনাদের ধারণা বা পর্যালোচনা জানতে চাই। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছ থেকে শুরু করি যে অনেক রকম ধারণা করা হচ্ছে, আপনি আসলে কি মনে করেন কি উদ্দেশ্যে হতে পারে? বা এই যে হামলা, এই ঘটনায় বেনিফিশিয়ারি কারা, খুব সংক্ষেপে শুনি, তারপরে দু একটি মূল প্রশ্নে যাব। এখন পর্যন্ত আমরা যতটুকু প্রোগ্রেস দেখছি এবং আহ, যাকে শনাক্ত করা হচ্ছে সম্ভাব্য হামলাকারী হিসেবে, যে সেটি হয়ে থাকে তাহলে তো পুরোটাই চলে যাবে যে এটা আমরা যে কথাটা বারবার বলছিলাম যে পতিত ফ্যাসিস্টের নির্বাচন বানচালের বা দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র, বা তাদের হাতে অর্থ আছে, অস্ত্র আছে, সেটাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরি করা, নির্বাচন না হতে দেওয়া, সেদিকে পুরোটা যায়। এবং যদি আবারও বলি যে যে প্রোফাইল গুলো আমরা দেখছি, যাকে শনাক্ত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে সেই সম্ভাব্য এই সন্ত্রাসী কাণ্ডটি ঘটিয়েছে, যদি সেটি হয়ে থাকে সেটি আসলে আরো সুদূর প্রসারী একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনার আশঙ্কাটা ছিল, কিন্তু এর যে ব্যবস্থা নেওয়ার দিকটা সেটা কিন্তু আমার মনে হয় যে আমরা পুরোপুরি নিতে পারিনি। ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে, তেমনি বিপ্লবের পক্ষের শক্তিগুলো যখন নিজেদের মধ্যে তাদের স্বার্থের কারণে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, নির্বাচনে জেতার জন্য একজন আরেকজনকে আক্রমণ করছে, এবং দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে আমরা একই ধরনের রাজনৈতিক ভাষা এবং ব্যবহারের প্রয়োগ দেখছি, যেটি আমরা আসলে আশা করিনি। আমি এটি বলছি না যে একেবারেই পরিবর্তিত হয়নি, বরং আমি বলার জন্য দুঃখিত, কিন্তু আমি দেখছি যে প্রধান যে দলটি এই মুহূর্তে আছে বিএনপি, তাদের যে ভাষার ব্যবহার, তারা যেভাবে অন্য দলের যখন তাদের আক্রমণ করা হচ্ছে ভাষার দিক থেকে, এবং তাদের যে ভাষার ব্যবহার, সেটি বরং আমি মনে করি অনেকটা মার্জিত। নাম উল্লেখ না করে অনেক সময় বলা হচ্ছে, ব্যক্তিগতভাবে খুব কম নেতাকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা গুপ্ত গোষ্ঠী, নতুন গোষ্ঠী, বা ইভেন নতুন যে রাজনৈতিক দলগুলো প্রকাশ হলো বা নতুন আত্মপ্রকাশ হলো, তাদের ভাষার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আরো শালীনতা আমরা আশা করেছিলাম। তো এই যে না, আমরা সুযোগটা দেখছিলাম, নিচ্ছে, আমি এই ফেসবুকে দেখছিলাম সুযোগটা, যে এই সুযোগটা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই, আপনাদের শিক্ষিকা একজন শেয়ার করেছেন যে আফরোজা আব্বাসের বক্তব্য, মির্জা আব্বাসের স্ত্রী এবং বিএনপি নেত্রী, তিনি আসলে ফাতিমা তাসনিম জুমাকে কিভাবে বলছেন বস্তির মেয়ে, তিনি কি করে জুবাইদুর রহমানের পাশে তিনি এভাবে থাকেন, এটি তার জন্য অনিরাপদ। মানে বিএনপির না, বিষয়টা নেতাকর্মীরা মানে তো পুরো বলছেন। বিষয়টা তো ঘোলাটে, এটি তো বলতেই হবে। মানে মির্জা আব্বাস সাহেব দেখতে গেলেন হসপিটালে, হুম। আপনি সেখানে গিয়ে তার বিরুদ্ধে যেভাবে স্লোগান দিলেন, এটা তো, এই বিপ্লব তো আমরা চাইনি আসলে। এবং এই ধরনের মানসিকতা, এ ধরনের আচরণ তো পরিহার করতে, ওই যে ওই কথাটা আমি বলছি যে যে কারণে কিন্তু আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে হাইপোথেটিক্যালি যে যাকে শনাক্ত করা আছে সে আওয়ামী লীগ, এবং তারা তো এই সুযোগটি নেবে যখন অনৈক্যটা তৈরি হচ্ছে, শুধুমাত্র ভাষার ব্যবহারে না, কাজের ক্ষেত্রেও তো হচ্ছে, এই অনৈক্যের সুযোগটা নেবে। ওই জন্যই বলছিলাম যে এটার ইফেক্ট কিন্তু সুদূর প্রসারী। আরেকটা হচ্ছে, এরপরে আসি যে আমরা তো বলি যে নন ট্রেডিশনাল ট্রেডিশনাল সিকিউরিটি, এটা তো নন ট্রেডিশনালটা বললাম, ট্রেডিশনালের জায়গাটা দেখেন। আমরা যেটা করতে পারিনি সেটা হচ্ছে, পৃথিবীতে যখন এ ধরনের গণ অভ্যুত্থান হয়, এটার পরবর্তীতে এ ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিপ্লবীদের প্রতি হুমকি, এটা একদম খুব সাধারণ বিষয়। আমি দুটো ছোট উদাহরণ আপনাকে দিই। দেখেন, তিউনিসিয়াতে যখন বেন আলীর পতন হলো তখন 11 সালে, ওখানেও কিন্তু বিপ্লবের প্রধান যে দুজন নেতা ছিলেন, সেখানে একটি হত্যাকাণ্ড ঘটে তিউনিসিয়াতে, এবং চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। আমার ধারণা আপনাদের দুজনেরই মনে আছে যে তিউনিসিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার, আমরা বলি যে তিউনিসিয়া ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট নামে একটা অর্গানাইজেশন, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়েছিল, যারা কিন্তু পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছে 2015 সালে গিয়ে। এবং তারা কি করেছিল, এখানে প্রতিনিধি ছিল শ্রমিকদের, শিল্পপতিদের, মানবাধিকার কর্মী, সুশীল সমাজ, আইনজীবী, সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম হয়েছিল। এবং তারা যেটা করেছিল যে যে দলগুলো বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যখন এ ধরনের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এই প্ল্যাটফর্মটি সফলভাবে 2014 সালে একটি ভোটের দিকে নিয়ে যায়, এবং পরবর্তীতে একটা নতুন সংবিধানও কিন্তু উপহার দেয়। তো এই যে মেকানিজম গুলো, আমরা অনেক উদাহরণ, আমি ইউক্রেনের উদাহরণ দিতে পারি আপনাকে, রুয়ান্ডার উদাহরণ দিতে পারি, দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিতে পারি, একটু আগে আমরা ইনফর্মালি কথা বলছিলাম। আমরা কিন্তু এখান থেকে শিক্ষা নিই, আমরা একটা এত বড় গণ অভ্যুত্থান হয়েছে, সেটাকে আমরা ট্রেডিশনাল সিস্টেমে ম্যানেজ করার চেষ্টা করছি।
দেখেন আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই, ইউক্রেনে ট্রেডিশনাল সিস্টেমেও আসলে কতটা ম্যানেজ করার চেষ্টা করছে সেটা নিয়েও আমি প্রশ্ন করব, ম্যানেজ করার চেষ্টাটাই আসলে কতটা আছে সেটা নিয়েও আমি প্রশ্ন করব। কিন্তু আপনি বলছিলেন যেটা, ওটা আগে একটু শুনি, যে যেহেতু যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আওয়ামী লীগ আসলে সাবেক ছাত্রলীগ নেতা, তিনি একজন, তাকে গ্রেপ্তার করা হয়নি, দুঃখিত, শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা আহ, হয়েছে। ফলে ফলে দায় যাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের প্রতি। কিন্তু এই সাবেক ছাত্রলীগ নেতা তিনি ওসমান হাদির এত ঘনিষ্ঠ, তিনি মানে যে আহ, তিনি ওসমান হাদির সাথেই ছিলেন প্রচারণার, এবং শুধু প্রচারণা না, এর আগেও তাকে ওসমান হাদির খুব কাছে, একদম ডান পাশে, ডান হাতের মতো আর কি বসে থাকতে তাকে দেখা গেছে। মানে একজন সাবেক ছাত্রলীগার, এবং ইনি সাধারণ ছাত্রলীগের না। গত বছরের নভেম্বরে, এক বছর আগে প্রায়, তিনি ব্যাংক লুটের ঘটনায় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হলো, যেখানে কোনো মামলা থাকে না। ছাত্রলীগের কর্মী, পটিয়া থানার কথা মনে আছে আমাদের, যে তাকে গ্রেপ্তার করতে হবে বলে থানায় দেয়, থানা তাকে না নেওয়ার কারণে থানা ভাঙচুর হয়ে গেল। সেখানে একজন ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগের নেতা, সে অস্ত্র নিয়ে ব্যাংক লুটে গেছে, সে জামিন পেয়েছে, সে এসে ওসমান হাদির সাথে এসে মানে তার এত ঘনিষ্ঠতা, এটি কেন? এটি তো না, খুব দুটো সন্দেহজনক দুটো ব্যাপার, তাই দুটো না? হতে পারে। এটা হচ্ছে যে একটা তো সস্তা হবে, যেটা হয়তো বা আপনি আমাকে বলার জন্য বলছেন, সেটি হচ্ছে যে সবাইকে দলে ভেড়ানোর একটা প্রবণতা। জেনে আহ জেনে হাদি এটা করেছে আমি এটা বিশ্বাস করি না, অথবা না জেনেই করেছে। কিন্তু এই যে সুযোগ সন্ধানীরা, আরেকটা নতুন গুপ্ত শ্রেণী তৈরি হচ্ছে, এই সুযোগ সন্ধানীরা, তাদের ক্ষেত্রে কিন্তু যে কথাটা আপনি বললেন সেটা আমি সামারাইজ করি, এদের বিষয়ে সচেতন থাকতে হবে যেন এই ধরনের ঘটনা না ঘটে। দ্বিতীয় হচ্ছে যে যে কেউ আসলেই আমি দলে নিব, এখন স্ক্রিনিং না করে এই সময়। এবং সবচেয়ে দুটো জিনিস আপনার একটু আমি বলি, যেটা হচ্ছে যে একটা হচ্ছে তো সে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো, 3 মাসে ছাড়া পেলো, দুটি অস্ত্র র্যাব ধরেছে, এটাও একটা আশ্চর্যজনক ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে যে এত বড় ঘটনা, সে পোস্টে ছিল, লাস্ট কমিটিতে ছিল, একটা ছোটখাটো পোস্টেও ছিল না, একটা বড় পোস্টে ছিল, থানা লেভেলে, সেন্ট্রাল লেভেলে, সেটাও স্ক্রিনিং না করে হাদিদের ইনকলাব মঞ্চে ওরা নিল, সেটাও একটা খুব অত্যাশ্চর্য ঘটনা আর কি। যেটাকে আমরা বলি যে আমাদের এখানে সোসাইটিতে কিনশিপ, ফ্রেন্ডশিপ, ফেভারিটিজম, এগুলো একটা কাজ করে। কিন্তু একজন ধরে নিয়ে আসছে, না অসুবিধা নাই, ও বিপ্লবে ছিল, হয়তো অংশগ্রহণ করেছে, বৃহৎ ছাত্রলীগ আর করে না, নানান কথা বলে আমরা এদেরকে একটা পথ তৈরি করে দিই, এবং সেই সুযোগ সন্ধানের সংখ্যাটা কিন্তু বাড়ছে। আরেকটা কথা মনে রাখতে হবে যে অনেকেই আমাদের এখানে ছাত্রলীগের নেতাকর্মী ছিল যারা এই বিপ্লবে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে উৎখাত করতে সাহায্য করেছে। ওই ট্যাগটাও কিন্তু কেউ মনে করে যে ঠিক আছে, ওটা বিপ্লবের সময় হয়তো বা আগে ছাত্রলীগ করেছে, কিন্তু বিপ্লবের সময় আমাদের পক্ষে ছিল। এই ধারণাটা, আমি যখন কথা বলেছি ইনকিলাব মঞ্চের ছেলেদের সঙ্গে, আপনি যে প্রশ্নটা করেন, এই প্রশ্নটা করার চেষ্টা করেছি, হোয়াট দে টোল্ড মি যে স্যার আমরা মনে করেছি সে আন্দোলনে ছিল এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা জানতাম না। এই ধরনের একটা ইন্টিমেশন আমি পেয়েছি তাদের কাছ থেকে, যে কারণে আমি মনে করি যে এই ঘটনাটা একটা শিক্ষা দেয় আমাদেরকে, যে আন্দোলনে কারা ছিল বা কারা ছিল না সেটা যেমন জানা দরকার, একই সাথে এই যে যারাকে অ্যারেস্ট করা হচ্ছে দুটো অস্ত্র সহ, সে 3 মাসে বেরিয়ে যাবে, এই ঘটনাগুলো খতিয়ে দেখা দরকার। খুবই সন্দেহজনক কিছু ব্যাপার আছে বলেই এই প্রশ্নটা। ডাক্তার আব্দুল মুক্ত স্যার, আপনার কাছে ওই দুটো প্রশ্ন মিলিয়েই আসলে আপনার কাছে কি মনে হয়, উদ্দেশ্য কি, বেনিফিশিয়ারি কারা, এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। জানি না আসলে তদন্তে কি বেরিয়ে আসবে বা আদৌ সঠিকটা বেরিয়ে আসবে কিনা, কিন্তু আপনার পর্যালোচনাটা জানতেই চাই। আর সাথে সাথে এই যে ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতা, যার একটা পোর্টফোলিও আছে, যার একটা রেকর্ড আছে জেলখানায় যাবার, অস্ত্রসহ বের, তারপরে জামিন পেয়ে আসার, তিনি এত ঘনিষ্ঠতা ওসমান হাদির সাথে, মানে গুপ্ত রাজনীতির একটা বহিঃপ্রকাশ বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে। আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই। এই বিষয়টি খুবই রহস্যময়, কেননা ওসমান হাদি আহ, এত কাছাকাছি যাকে আসতে দিয়েছেন, হয় তিনি তাকে আগে থেকে চেনেন, অথবা কোনো ব্যক্তির রেফারেন্স বা কোনো ব্যক্তির পরামর্শ কিংবা কোনো খান থেকে ভেরিফাইড হয়ে সে এসেছে। তা না হলে এত সহজে আহ একজনকে বিশ্বস্ত হিসেবে কাছে টেনে নেওয়ার কথা না, আমার কাছে এটা মনে হয়। ফলে এই বিষয়গুলি জানা যাবে শুধুমাত্র সে গ্রেপ্তার হলে, অথবা যদি তদন্ত করে কিছু বের করা যায়। দ্বিতীয়ত, আহ, আরেকটা বিষয় আমার কাছে খুব অবাক লাগে যে 30 বছর আগে, 40 বছর আগে কেউ আওয়ামী লীগ করলে তাকে রেহাই দেওয়া হচ্ছে না, কিন্তু 10 মাস, 12 মাস আগে, 1 বছর আগে আওয়ামী লীগ করেছে এরকম লোকজনকে কি করে আবার তরুণরা নিয়ে নিচ্ছেন? এইখানে একটা কোনো স্ক্রুটিনি থাকা উচিত, যে কাউকে এইভাবে এত কাছে আসতে দেওয়ার আগে অন্তত তার ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। তৃতীয় বিষয়টি হচ্ছে, ধরেন যদি সে কাছে নাও নিত, তারপরেও হাদি খুবই অরক্ষিত ছিল, এবং এতটা অরক্ষিত সে কেন থাকবে এটাও একটা প্রশ্ন। কেননা এই দাবিটা কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে তারা অনেকবার বলেছে যে তারা ভালনারেবল ফিল করে এবং তাদের নিরাপত্তা প্রয়োজন। তো পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্তত যারা ভ্যালুয়েবল পার্সন, যেমন হাদি নির্বাচনে দাঁড়িয়েছে,
তার জন্য অন্তত 2টা পুলিশ হলেও তো প্রতিরক্ষা দেওয়াটা খুব দরকার ছিল। আহ, এবং যে মোটরসাইকেলটার ছবি এসেছে সেখানে 2জন ছিল। আমরা দেখছি শুধু একজনকে নিয়ে আলাপ হচ্ছে, কিন্তু একজন যদি সাইকেলটা চালায়, আরেকজন তাহলে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে, তাহলে এই পরবর্তী ব্যক্তিটি কে? মোটরসাইকেলটা চালালো কে, আর হত্যার উদ্দেশ্যে গুলি করলো কে? এই দ্বিতীয় ব্যক্তিটি নিয়ে তেমন কোনো আলাপ হচ্ছে না। আমাদের আসলে 2জনকে শনাক্ত করতে হবে, এবং 2জন শুধু নয়, এর যদি কোনো নির্দেশদাতা থাকে, এর যদি কোনো এমন ব্যক্তি থাকেন যারা এটাকে পরিকল্পনা করেছেন ষড়যন্ত্রমূলক ভাবে, এই বিষয়গুলো জানা দরকার। ফলে বিষয়টা তো আসলে খুব সহজ নয়, এবং এত সহজে মন্তব্য করার মতো নয়। তবে হিট অফ দ্য মোমেন্টে এক এক পক্ষ এক একজনকে দায়ী করছে, কেউ দায়িত্বের বাইরে নাই, এরকম একটা অবস্থা। প্রত্যেকেই প্রত্যেককে দায়ী করছেন, এবং প্রত্যেকেই প্রত্যেকের বিচার চাচ্ছেন। আমার কাছে মনে হয় যে সরকার যত দ্রুত তদন্ত শেষ করবেন, ততই এই বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে, এবং ততই আমরা জানতে পারবো। তবে বেনিফিশিয়ারির কথা যদি চিন্তা করেন, তাহলে মোটা দাগে বেনিফিশিয়ারি হচ্ছে যারা নির্বাচন বানচাল করতে চায় তারা। এখন কারা নির্বাচন বানচাল করতে চায় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারা এই ঘটনার প্রেক্ষিতে দাবি তুলবে যে নির্বাচন বন্ধ করা হোক, নির্বাচন হবে না, তাহলে ধরে নিতে হবে যে তারাই নির্বাচন বানচাল করতে চায়। কোনো অবস্থাতে নির্বাচন বানচাল করা ঠিক হবে না, এই জন্য বা নির্বাচন বন্ধ করা, যে হাদি নিজেও কিন্তু নির্বাচনটা হোক এটাই তো চেয়েছে, সেই জন্যই তো সেই এত বড় ঝুঁকি নিয়ে সে কাজ করেছে। তাই আমার কাছে মনে হয় যে হাদি একদিকে যদি সুস্থ হয়ে ওঠে, সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে। পাশাপাশি নির্বাচনটি হলে পরে যে কানেকশনটি আটকে গেছে, মনে হয় ইন্টারনেট একটু সমস্যা হচ্ছে। আমি ডক্টর আব্দুল আমান আপনার কাছ থেকে শুরু করি। আপনিও কি মনে করেন যে নির্বাচন বানচালের জন্য, মানে এটি আসলে উদ্দেশ্য? আমি প্রথমে যেটি জিজ্ঞেস করছিলাম উদ্দেশ্য কি, বা এটি করে বেনিফিশিয়ারি কে হবে, নির্বাচনে কি এখানে একটা টার্গেট? না, এটা দেখেন, আমরা টার্গেটটাকে দেখি। হাদি এই আন্দোলনের, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে কথা বলা তরুণদের মধ্যে লক্ষ্যে এত মানুষ প্রাণ দিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এটা তৈরি করা যাবে। তবে পুরো বিষয়টা ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কানেকশনটা স্টেবল হ্যাঁ, না। আপনি কানেকশনটা একটা ঝামেলা করেছে, কারণ একটু দেখেন তো, এইখানে আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু 30 সেকেন্ড সময় নেন। আমি একটু ডক্টর আব্দুল আল মামুনের কাছ থেকে, ততক্ষণে ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছ থেকে শুনছিলাম যে টার্গেট, জি নির্বাচনে কি টার্গেটটাকে যদি আপনি টার্গেট? দেখেন, মানে জুলাই আন্দোলনের পরে হাদি অংশগ্রহণ করেছে তো বটেই, যে তরুণরা সবচেয়ে বেশি কথা বলেছে, সামন্তে ছিল, ইলেকশনের দিকে গেছে, তার মধ্যে হাদি অন্যতম। এবং এটা খুবই দুঃখজনক, এটা যেটা তুষার ভাই বলতেছিলেন যে ইভেন ইনক্লুডিং মি, যারা আমরা আন্দোলনে ছিলাম, আমিও কিন্তু এক ধরনের থ্রেট ফিল করছি যে এই ঘটনাটা ঘটার পরে একটা জীবন সংহারের মতো অবস্থা তৈরি হয়। এবং সেখানে যে আপনি কি টার্গেটটা কোনো করা ফোন হয়েছে কল তাকে কোথাও থেকে বুঝে পেয়েছেন? শুনে। এটাও একটু জিজ্ঞাসা করিনি ছোট্ট করে, আপনি কি কোনো ফোন কল বা কোনো হামলা থ্রেট না, পেয়েছেন? কোনো ফোন কল পাই না। আমি বলছি যে আশঙ্কাটা আচ্ছা তো আচ্ছা, তৈরি হয়, যারা জি আমরা স্বাভাবিক, আন্দোলনের একদম স্বাভাবিক। সামনে ছিলাম, সে আশঙ্কাটা তো তৈরি হয়। না, তো আমি ফিরে এসেছি, আপনি মনে হয় আমাকে পাচ্ছেন। হুম। সেটা হচ্ছে যে আমরা যদি সেটা হয়, তাহলে কিন্তু এটা তো দুঃখজনক একদিকে, এবং একটা মেসেজটা কিন্তু স্ট্রং মেসেজ। মানে বুঝতে হবে যে মাথায় গুলি করা, তার মানে ট্রেন, অস্ত্র সহ ধরা পড়েছিল, তার ব্যাকগ্রাউন্ড আছে অস্ত্র রাখা, সবকিছু মিলে ওই খুনি যদি ওই ছেলেটি হয়, তাহলে কিন্তু এটা একেবারে ট্রেন্ড একজনকে ঠিক করা হয়েছে, যে মাথায় গুলি করছে, মানে খুবই প্রফেশনাল এবং খুব কাছ থেকে দীর্ঘদিন ফলো করে জেনে। এটা অবশ্যই এই যে নির্বাচন বানচাল করা শুধু না, দেশকে অস্থিতিশীল করা, যে পক্ষগুলো এখন আছে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করে। তুষার ভাই একটু বলার চেষ্টা করে যে অনেক পক্ষ নির্বাচন চায় চায় না, এই ডিবেট অনেক থেকে হচ্ছে, এবং সেটা মোটা দাগে এর ইম্প্যাক্টটা এখানে শেষ হওয়ার কোনো আমি আশঙ্কা দেখি না। এটা দীর্ঘমেয়াদী একটা আশঙ্কা তৈরি হলো, যেটা শুধু আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে মেসেজটা গেল নির্বাচনী প্রচারণায়, যেমন একদিক থেকে একটা আশঙ্কা তৈরি করলো, বাধা সৃষ্টি হবে মনস্তাত্ত্বিক এবং বাস্তব জগতে, একই সাথে আন্তর্জাতিক ভাবেও কিন্তু মেসেজটা খুব খারাপ গেল, যে ঠিক গণতান্ত্রিক উত্তরণের প্রথম যে ধাপটি তফসিলের পরের দিনে এরকম একটা ঘটনা ঘটলো, এটি খুবই দুঃখজনক। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে সরাসরি পুলিশ দিয়ে রাখতে হবে শুধু তা নয়, একটা ছায়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু থাকা উচিত ছিল, কারণ এই ছেলেটি দীর্ঘদিন থেকে ঢাকা আসনে ক্যাম্পেইন করছে, এবং উচিত ছিল এই ছায়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে রাখা, যেন তার কোনো ক্ষতি সাধন হয়। সে অন্যতম একটা বক্তা হিসেবে আবির্ভূত হয়েছে জুলাই আন্দোলনের পর, এবং সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে। চিটাগংয়ে একটা ঘটনা ঘটলো এর আগে, আমরা দেখলাম, আবার হাদির ঘটনা ঘটলো। আমরা শুধু আলোচনা, ষড়যন্ত্র, এই তথ্যের কথাগুলো কিন্তু শেখ হাসিনার কাছ থেকে বহুবার শুনেছি,
বাট বাস্তবিক প্রয়োগের জায়গাটাতে পরিবর্তন না হয়, যে আর কোনো ধরনের ঘটনা ঘটবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিশ্চিত করবে, রাজনীতিবিদদের এটার সাথে কাজ করতে হবে, গণমাধ্যম এর সঙ্গে ভূমিকা রাখবে, তাহলে কিন্তু এই আশঙ্কার জায়গা করতে করতেই ঘটনাটা ঘটে যাচ্ছে। আমরা চাপিয়ে দিচ্ছি কিসে, যে এই ষড়যন্ত্র তত্ত্ব, কারা নির্বাচন করছে, বানচাল করছে, এর মধ্যে কিন্তু ঘটনাগুলো যে ঘটে যায় তার যে প্রিএমটিভ অ্যাকশন, সেটা কিন্তু নেওয়াটা এখন সবচেয়ে জরুরি। সেটা যদি না নেওয়া যায়, আমি আমি আমার আশঙ্কাটা ভুল প্রমাণিত হোক, বাট এই প্রিএমপ্টিভ আশঙ্কাটা পুরো অ্যাকশনের কথা নির্বাচন যেটা প্রক্রিয়া বলছেন, থাকবে। প্রিএমপ্টিভ অ্যাকশনের কথা যেটা বলছেন, আমরা শুনছিলাম যে কিছু প্রিএমপ্টিভ অ্যাকশন এখন অন্ততপক্ষে এই হামলার পরে নেওয়া হচ্ছে। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কানেকশনটা কি এখন ঠিক হলো? তাহলে ওই হ্যাঁ, প্রসঙ্গটা শেষ কানেকশনটা করি। ঠিক হচ্ছে। তাহলে একটু ওই প্রসঙ্গটাই, যে নির্বাচন বা যারা বানচাল করতে চায় তারাই আসলে এই হামলার বেনিফিশিয়ারি হতে পারে, বা তাদেরই উদ্দেশ্য থাকতে পারে, আপনি বলছিলেন। এটা একটু আমি শেষ করি বলছিলাম আপনার যে কাছ যারা থেকে। জি। নির্বাচন পেছাতে চায়, কিংবা এরপরে দেখবেন যে যারা নির্বাচন পিছিয়ে দেওয়া হোক, অথবা আপাতত নির্বাচন আর হবে না বিচার না হওয়া পর্যন্ত, এইসব কথা যারা বলবে, আমার ধারণা তারা একটা বড় বেনিফিশিয়ারি মানেই যে হত্যার সাথে জড়িত ব্যাপারটা তাই না, কিন্তু এটাকে কাজে লাগিয়ে এটা বেনিফিট পাওয়ার চেষ্টা অনেকে করছে। কেউ তাদের ব্যক্তিগত শত্রুতা হাসিল করার চেষ্টা করছে, কেউ তাদের গোষ্ঠীগত শত্রুতা হাসিল করার চেষ্টা করছে, কেউ ট্যাগানোর যে রাজনীতি যেটা করে তারা এত বিখ্যাত এখন, এই ট্যাগানোর রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন, নতুন করে আবার ট্যাগানো শুরু করেছেন। অর্থাৎ এই বড় ঘটনাটায় যারা প্রকৃত দায়ী ব্যক্তি তাদেরকে খুঁজে বের না করে, বরং ডাইনে বামে যার যার ব্যক্তিগত ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ এগুলি হাসিল করার জন্য কিছু লোক নেমে পড়েছেন। এটা খুবই নিন্দনীয়, এবং এইটা আসলে আমাকে খুব দুঃখ দেয়। বাংলাদেশের মতো এত জনবহুল একটি দেশে একজন তরুণ রাজনীতিবিদকে এইভাবে হত্যার প্রচেষ্টা করা হবে, কিন্তু তার আশেপাশের লোকজন সহ বিভিন্ন মানুষেরা নানান মানুষকে অপমান করে, কিংবা কাউকে ট্যাগ করে, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে তারা এক ধরনের ধোঁয়াশা তৈরি করবেন, এটা আশা করা যায় না। মূল দাবি হওয়া উচিত, যেই হোক এই হত্যাকারী এবং এই হত্যার পরিকল্পনাকারী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। কে কোন পক্ষে তাদের কিচ্ছু আসা যায় না। বাংলাদেশের যে কোনো হত্যা অপরাধ, এবং হত্যার বিচার হতে হবে, এবং এই হত্যা প্রচেষ্টারও বিচার হতে হবে। ফলে তাকে যেভাবে আহত করা হচ্ছে, এটা তো হত্যা প্রচেষ্টা। সে যদি কালকে সুস্থ হয়ে ওঠে, এটা তো মানে বিচার ছাড়া যেতে পারে না। কিন্তু এই বিচার কবে হবে, বিচার না হলে এটা হবে না, ওইটা হবে না, এইসব শর্ত যুক্ত করা মানেই হচ্ছে বিচারকে বাধাগ্রস্ত করা এবং গণতন্ত্রকেও বাধাগ্রস্ত করা। জি। এখন যে প্রিএমপ্টিভ অ্যাকশন, মানে ওই যে চোর পালালে বুদ্ধি বেরোয়, অন্তত কিছুটা বুদ্ধি যদি এখনো বের হয়, তবুও তো একটা মানে সামনের দিনগুলো যদি নিরাপদ করার জায়গা থাকে। কারণ এই ঘটনাটা কিছুটা বুদ্ধি বলছি এই কারণে, কারণ এই হামলাটাও আগে ছিল, এই বিষয়টা জানাশোনাও আগে ছিল, তারপরেও কোনো ব্যবস্থা হয় নাই। কিন্তু এখন অন্তত যে ব্যবস্থাগুলোর কথা শোনা যাচ্ছে ডাক্তার আব্দুল নূর তুষার, যে বলা হচ্ছে জুলাই সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা নেবে, এই যে বিষয়গুলো বলা হচ্ছে, আপনি কি মনে করেন যে এটা এটা একটা ভালো ব্যবস্থা? তাদেরকে পুলিশ দেওয়া হবে, বা তাদেরকে তারা নিজেরা আর্মস ক্যারি করতে পারবেন, এখন প্রার্থীরা যারা তারা আর্মস ক্যারি করতে পারবেন, আগ্নেয়াস্ত্র যেটি, এটিকে আপনি মানে এই পদক্ষেপগুলো কিভাবে দেখছেন? সরকার তাদেরকে নিরাপত্তা দিবেন, এটা অবশ্যই ভালো উদ্যোগ। সরকার সকল প্রার্থীকে এবং নির্বাচনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে প্রতিরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা তো অবশ্যই থাকা উচিত। শুধু তাই না, সরকার তো পুরো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, এটার জন্য কে দায়ী, এটাও চিন্তা করতে হবে। কিন্তু একটা সিদ্ধান্ত আমার কাছে খুব অবাক মনে হয়েছে, সেটি হচ্ছে প্রার্থীদেরকে হাতিয়ার দেওয়া হবে। প্রার্থীরা নিজেরা তো হাতিয়ার বহন করবেন না, তাহলে এই হাতিয়ারটা বহন করবে কে? প্রার্থীকে কি এখন তার ব্যক্তিগত খরচে দেহরক্ষী নিয়োগ করতে হবে? সেই দেহরক্ষীকে তিনি যে বেতন দেবেন, এটা কি নির্বাচনী খরচের সঙ্গে অন্তর্ভুক্ত হবে? প্রত্যেকের দেহরক্ষী কি সমভাবে প্রশিক্ষিত হবেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, প্রার্থী নিজে যদি এটা ক্যারি করেন, প্রার্থী তো বক্তৃতা দিবেন, জনসংযোগ করবেন, মানুষের সাথে হাত মিলাবেন, তাহলে উনি কি এক হাতে বন্দুক ধরে আরেক হাতে এই কাজটা করবেন? মানে এই সিদ্ধান্তগুলির আগামাথা আমি বুঝতে পারি না আসলে। মানে হাতিয়ার দিয়ে দিলাম, যেখানে কিনা অতীতের সকল নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য অস্ত্র জমা নেওয়া হয়েছে, এখন বলা হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য আমরা অস্ত্র দিয়ে দিব। তো এটা অদ্ভুত বিষয় না? মানে অস্ত্র থাকলে গোলাগুলির সম্ভাবনা বাড়ে, সেখানে অস্ত্র দেওয়া হচ্ছে গোলাগুলির সম্ভাবনা কমানোর জন্য। জি। এবং এত স্বল্প সময়ের মধ্যে এই হাতিয়ার দেওয়া, হাতিয়ার আবার ফেরত নেওয়া, এই বিষয়গুলি কি খুব সহজ হবে? তারপরে অনেক তরুণ প্রার্থী আছেন, এই তরুণ প্রার্থীরা কি এই ধরনের হাতিয়ার বহন করার জন্য আসলে উপযুক্ত? কেননা বাংলাদেশের যে হাতিয়ার আইন আছে, সেই আইনের মধ্যে ট্যাক্স পরিশোধের বিষয় রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স একাধিক বছর ধরে দিতে হয়, সেই যোগ্যতা প্রমাণ করতে হয় যে আপনি আসলে হাতিয়ার পাওয়ার উপযুক্ত, একাধিক পরীক্ষা দিতে প্রশিক্ষিত। হয়। না,
তারপরে না, আপনি হাতিয়ার পাওয়ার পরে আপনাকে ওই হাতিয়ারের প্রশিক্ষণ নিতে হয়। হ্যাঁ, আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন সেটা প্রমাণ করতে হয়। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, ভেরিফিকেশন, নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। হাতিয়ার পাওয়া, হাতিয়ারের লাইসেন্স পাওয়া তো সোজা কথা না। তারপরে সেই হাতিয়ারটা আবার ক্রয় করতে হয় নিজ খরচে। তাহলে এক একটা হাতিয়ারের দামও তো অনেক। এখন যারা প্রার্থী হয়েছেন তারা কি এখন ব্যক্তিগত খরচে হাতিয়ার ক্রয় করবেন, নাকি সরকার তাদেরকে হাতিয়ার দিবেন? সরকার কি সরকারি মানে সরকারি আহ, যে অস্ত্রাগার সেখান থেকে হাতিয়ার দিতে পারেন? মানে অনেক প্রশ্ন এখন উঠে যাবে। হুম। তো এইসব করার চাইতে তো দুজন পুলিশ, চারজন পুলিশ তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি দেওয়া অনেক ভালো না? বা প্রশিক্ষিত প্রতিরক্ষা করতে পারেন এমন ব্যক্তি তাদের সঙ্গে দেওয়াটা অনেক ভালো না? মানে তাতে তাড়াতাড়ি হয় মাত্র কাজটা। 300 আসন, এত প্রার্থী, সবার সাথে 2 জন 4 জন পুলিশ এভাবে দেয়া যাবে? যাবে? আমাদের সেই সক্ষমতা আছে? এইটা তো তারা বলতে পারবেন, তারা যেহেতু বলেছেন। কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছে অবাস্তব মনে হয়েছে আর কি, যে তাদের হাতে হাতিয়ার দিয়ে দেওয়া হবে, এটা আমার কাছে খুবই অবাস্তব মনে হয়েছে। জি, আমি আমি এটাই এই প্রসঙ্গে জানতে চাইছিলাম ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছেও, যে আপনি প্রিএমটিভ অ্যাকশনের কথা বলছেন, কেমন মনে হচ্ছে যে এই অ্যাকশনগুলোর কথা শোনা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে? না, একটা মন্দের ভালো হচ্ছে যে এখন এটার ভাবনাটা নতুন করে একটা ঘটনার পর আসলেও যে আমি যেটা বললাম যে আপনার এই নিরাপত্তাটা দরকার ছিল, এখন চিন্তা তো করা হচ্ছে। আর হচ্ছে যে এই অস্ত্র দিয়ে দেওয়া অবশ্যই এটা বাস্তবসম্মত নয়, এবং আমি এটা একটা কথার কথা বলেই মনে করি। এটা কার কোথা থেকে সেটা আমি জানি না, বাট এক একজন প্রার্থীকে অন্তত একজন গানম্যান, যখন আমরা বলি একজনের সঙ্গে একজন, অন্তত সেটা হতে পারে। এবং এটা উদাহরণ আপনি বললে পাকিস্তানে এবং আফগানিস্তানে কিন্তু এটা আছে, যে গানমান দিয়ে দেওয়া। আফ্রিকাতে আছে, যদিও এটা খুব কথাটা বলতেই লজ্জা হচ্ছে আমাদের যে আমরা আমি এগুলোর শুনতে কথা পাচ্ছি না। পিছিয়ে যাচ্ছি কিনা। এটা এই ঘটনার পরে সেই লজ্জার চেয়ে বড় হচ্ছে নিরাপত্তা। এবং গানম্যান দেয়া যেতে পারে, এবং সংখ্যা খুব বেশি প্রয়োজন হবে বলে আমি মনে করি না, এবং সেটা একটা বাস্তবসম্মত সলিউশন। আমি কিন্তু তুষার ভাই খুব আমি শুনতে ক্রিটিক্যালি পাচ্ছি না। অ্যানালাইজ করলেন যে ওইটা বাস্তবসম্মত সলিউশন আসলে নয়। কিন্তু নিরাপত্তা এখন দিতে হবে যারা প্রার্থী তাদের, এবং যারা বিপ্লবের সম্মুখ সারিতে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, এবং সেই কাজটি বোধহয় আর কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কারণ আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি ডক্টর আব্দুল লতিফ স্যার, আপনিও যদি এর রেশ ধরে কিছু বলেন, কারণ আমি প্রশ্নটা করতে পারছি না কথা থেকে, আমি কথাটা শুনতে পাই নাই, আমি টেকনিক্যাল উনি কিছু যেটা ইস্যু আছে বলেছেন কিনা যে দেখতে মোটা দাগে চেষ্টা আমার করছি। যে জি, অ্যানালিসিস এবং তার মতামত একই। তবে পাকিস্তান, আফগানিস্তানে এরকম বিষয় রয়েছে যে তারা গানম্যান দেন। তো ওইরকম একটি ব্যবস্থা আমাদের দেশে চালু হওয়া কি আসলে আমাদের পিছিয়ে যাওয়া না এগিয়ে যাওয়া, এটাই তিনি বলেছেন। আমি এটার সাথে একমত যে আমরা তো পেছনের দিকে হাঁটছি। আমরা যদি 91 সালে, 96 সালে, 2001 সালে শান্তিপূর্ণ নির্বাচন করতে পারি, 2008 সালেও করতে পারি, তাহলে আজকে এত বছর এগিয়ে এসে আজকে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন নিজেরা নিজেরা করতে পারছি না, যেখানে কিনা দলগুলি একে অন্যের প্রতি বন্ধুভাবাপন্ন। বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক মনে হচ্ছে। কেননা এখানে তো জুলাই বিপ্লবের বিপরীতের কোনো শক্তি নির্বাচন করছে না। এখানে যারা নির্বাচন করছেন তারা সবাই জুলাই বিপ্লবের আহ, মোটা দাগে সবাই সমর্থক। এমনকি আমরা যারা আলোচনা করি আমরাও জুলাই এই আন্দোলন বা বিপ্লবের পক্ষেই কথা বলি, আমাদের বিপক্ষে বলি না। ক্রিটিক্যাল অ্যানালিসিস করার কারণ হচ্ছে যে এই আন্দোলনের পরে যাতে আমরা সুফলটা আরো বেশি পরিমাণে আনতে পারি। তো এই বেশি পরিমাণে সুফল আনার বদলে আমরা তো কুফল তৈরি করে ফেললাম। এবং এই জিনিসটা আসলে আমাকে খুবই আহত করছে যে আমরা যেখানে আমাদের অনেক শান্তিপূর্ণ এবং অনেক বন্ধুত্বপূর্ণ পরিবেশ হওয়ার কথা, সেখানে আমরা একটা আহ, রীতিমতো ভয়, বিপদ সংকুল একটা পরিবেশ তৈরি করেছি। এইটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। তো আমি জানি না শামীম আপা স্ক্রিনে, তবে একটা জিনিস আর জানি না, এই কথাটা আমি বলতে চাই, উনি স্ক্রিনে নাই। সো উই লস্ট দ্য মডার এমসি, মডারের উপস্থাপককে হারা ফেলছি। আমরা কি কন্টিনিউ করব? আমরা জানি না, আমরা নিজেরা নিজেরা আলাপ করে যেতে পারি, মনে হয় এমনি আলাপ করি, হয়তো আমরা সবাই শুনতে পাচ্ছেন। তবে এটা হয় এই এই টেকনিক্যাল রিজনে এটা আসলে। কি আমরা লাইভে, এটা আমরা লাইভে কিনা আমি জানি না। মানে আমরা মনে হয় লাইভে নাই। না, আমরা লাইভে নেই, এটা তো ইয়ে করে। না, আমি একটা জিনিস মানে ওই তো আসতেছে না। আসলে আমাদেরকে উনি পাবেন কিনা সেটা একটা প্রশ্ন। আহ, আমি কি ওদের কণ্ঠ, আমাদের সবাই বের হয়ে যাবেন, আরেকবার ঢুকে পড়া উচিত। হ্যাঁ না ও আমরা আছি, আমরা লাইভে আছি, আমরা, রেকর্ড হচ্ছে। উনি ঢুকলেই হবে। হ্যাঁ। তবে এই বিষয়টা আমাকে খুবই বেদনা দিচ্ছে যে এরকম হ্যাঁ, একটি ঘটনা আমাকে আসছে। দেখতে হবে বা আমাদেরকে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এটা আমাদেরকে পীড়া দিচ্ছে।
এবং তার চেয়ে বেশি পীড়াদায়ক হচ্ছে যে আমরা প্রকৃত দোষীকে খুঁজে বের করার চাইতে আমরা আমরা কথা বলছিলাম, আপনাদের নিশ্চয়ই নিশ্চয়ই রেকর্ডেড নাকি? না, আমরা লাইভে যাচ্ছে। আমার এখানে কিছু টেকনিক্যাল সমস্যা হয়তো হয়েছে, যার কারণে আমাকে একটু আমরা কি ডিসকানেক্ট লাইভে করা। কথা বলছিলাম এতক্ষণ জি, নাকি? আমরা কথা বলছি। জি, আমরা এখন লাইভেই কি আমরা কথা ব্যাক বলছি। করলাম? আমরা কি লাইভে যাচ্ছি? আমরা আমরা লাইভেই লাইভেই আছি। ছিলাম। আমরা লাইভেই আছি, ডক্টর আব্দুল্লাহ মামুন। আমি মানে আমি তবে এটা একটা যে যোগ করতে চাচ্ছিলাম তুষার ভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে আচ্ছা, তুষার করেন ভাই যে নিশ্চয়ই। কথাটা বললো যে এটা দুঃখজনক এবং আমরা এটা চাই না, এই নির্বাচন আফগানিস্তানের রেফারেন্সটা আমি এনেছিলাম, কিন্তু একই সাথে এটাও কিন্তু দুঃখজনক। সেটা হচ্ছে যে এই সন্ত্রাসী যদি হাদির উপর আক্রমণ করে থাকে এবং সে তো আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের চিহ্নিত একজন নেতা, যদি এটা আবার ঠিক হয়ে থাকে, তাহলে দেখেন যে আওয়ামী লীগ 15 বছর তো নির্বাচন হতে দেয়নি, হুম, শত শত মানুষকে হত্যা করলো, পঙ্গু করলো, আহত করলো। সেই আওয়ামী লীগ আবার আর এক নির্বাচন যেন না হয় তার সমস্ত ইন্তজামের প্রচেষ্টাটা করছে, যে আশঙ্কাটা আমরা বারবার বলছিলাম যে তাদের টাকা আছে এবং তাদের একটা কর্মী বাহিনী বা নেতা কর্মীরা শক্তি এবং উস্কানিও আছে। তাহলে আমি খুবই দুঃখিত যে শেখ মুজিবুর রহমানের দল আজকে এখানে এসে একটা এমন জায়গায় অবতীর্ণ হচ্ছে যে তাকে তো একবার হত্যা করা হলো, দ্বিতীয়বার আবার এমন জায়গায় অবতীর্ণ হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়া যেন চালু না থাকে বা কোনো না কোনো ভাবে ব্যাহত হয়, সেটার সমস্ত যে ব্যবস্থা সেটা করার চেষ্টা করছে। এটা এক ধরনের অসুস্থতা, এটা রাজনৈতিক শিষ্টাচারের শুধু বহির্ভূত নয়, এটা রাজনৈতিক অসুস্থতা বলে আমি মনে করি। যদি এই ঘটনাটা ঠিক হয়ে থাকে এবং হুম। এটা তদন্তে পেলে বেরিয়ে আসবে যে কারা এর অর্থের যোগানদাতা, কারা এর পরিকল্পনাকারী। সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ওটাই, যেটা বলছিলাম আমি, যে 3টি ইলেকশন তো করতেই দিল না। এখন যখন একটা ইলেকশনের দ্বার প্রান্তে এত ত্যাগ তিতিক্ষার পরে, উৎখাতের পরে, বিদেশ চলে যাওয়ার পরে, এই ফ্যাসিস্ট উৎখাত হওয়ার পরে, তখন আবার নির্বাচনকে ব্যাহত করার জন্য চেষ্টা করা হচ্ছে। সেই এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ, চিন্তা, চেতনা, ধারণা, মন এবং এখনকার যারা নেতৃত্ব দিচ্ছে এই দলটির, তাদের আসলে মানে ভাববার যে আর সুযোগ নেই এই ঘটনাটি যে সত্যি হয়ে থাকে সেটা আবার প্রমাণিত, এবং কোনোভাবেই তারা বাংলাদেশের মঙ্গল বা বাংলাদেশের মানুষের জি, মঙ্গল, জি, রাজনৈতিক নিশ্চয়ই। মঙ্গল এটা চায় না। নিশ্চয়ই, আপনি যেটি বলছিলেন যে যদি মানে তিনি আওয়ামী লীগের চিহ্নিত নেতা, কিন্তু ওইখানে প্রথম থেকে সেই প্রশ্নটাই, মানে ওই সন্দেহটা দূর করাটাও খুব জরুরি। নিশ্চয়ই তদন্তে এটা দূর হয়ে আসবে যে এই চিহ্নিত নেতা হাদির এত কাছে কিভাবে আসলো, সরকারের এত প্রিয় হয়ে গেল কি করে, যে তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, যেখানে মানে যেখানে একদম শুধুমাত্র ছাত্রলীগ করে তারাও জামিন পায় না। নাকি আসলে ইনি তেমন কোনো ছাত্রলীগ নেতা যিনি আসলে সাদিক কায়েম যেমন ছাত্রলীগে ছিলেন, যেমন সার্জিস আলম ছাত্রলীগে ছিলেন, তেমন কোনো আসলে ছাত্রলীগ নেতা ইনি কিভাবে এত কাছে বসে মানে এত ঘনিষ্ঠ হন, সব সময় তার কাছে থাকেন, সেই প্রশ্নটা করেই যাচ্ছি। নিশ্চয়ই সেটি তদন্তে বেরিয়ে আসবে। অবশ্য বেরিয়ে কতটুকু আসে সেটা নিয়ে প্রশ্ন, আমি এই জন্য হয়তো হয়তো বলছিলাম, এটাও একটা হয়তের জায়গা। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেছেন নিশ্চয়ই, প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছিল নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিনি আসলে পেঁয়াজের দাম আর আলুর দাম নিয়ে কথা বলতেই বেশি কমফোর্টেবল ফিল করছিলেন, যা হোক পরবর্তীতে বললেন। এখন আমি আসলে এদিকে যাচ্ছি যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যখন এই অবস্থা, অনিরাপত্তা নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন ডক্টর মামুন, তারেক রহমান 25শে ডিসেম্বর ফিরবেন বলে ঘোষণা দেওয়া আছে। ফিরতে পারবেন তো? না, আমরা আমরা চাই, আমাদের একজন নেতা দরকার, এবং আমি সব এই মুহূর্তে যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের প্রতি পূর্ণ সমর্থন রেখেই বলছি, একজন দেশের একজন নেতার প্রয়োজন হয়, যিনি হতে পারতেন হয়তো বা বেগম খালেদা জিয়া। আমরা ওনার সুস্থতা কামনা করি, উনি এখন হাসপাতালে। আমাদের একজন নেতা দরকার, এবং সেই নেতার সম্ভবত যে কথাটা আমরা বলতাম সেই জায়গাটাতে আর নেই। এটা অবশ্যম্ভাবী, তারেক রহমানের দেশে ফেরত আসা উচিত, তার দল এবং উনার এখন জাতীয় নেতা হওয়ার যে সুযোগটা তৈরি হচ্ছে। এখানে আমি জোর দিতে চাই আবারও যে শুধুমাত্র বিএনপির নেতা না, তারেক রহমানের সামনে সুযোগ এসেছে এবং হাদির ঘটনার পরেও আরো সুযোগটা প্রসারিত হয়েছে যে সবার নেতা হওয়া, সবার গার্ডিয়ান হওয়া। সেই গার্ডিয়ানশিপ, সেই নেতৃত্বের জায়গাটা এখন শূন্য। আমরা ভার্চুয়ালি উনি আছেন, বাট দেশে আসবেন এবং সেই শূন্যতা পূরণ করবেন, এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, এই ঘটনাটি আমরা দীর্ঘদিন যে তারেক রহমানের দেশে আসা এবং নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, সেটি আবারও প্রমাণ করলো যে দেশের এই পরিবেশ নিরাপদ না, কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন, বাস্তবতা ভিন্ন বলে আমি মনে করি। তারেক রহমানের জন্য আপনার যেমন একদিকে তার দলীয় যে কর্মী নেতার পরিবেশটি তো উনি থাকবেন না, এবং এর মধ্যে আমরা জানি যে ওনার নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা আশা করি সেই ব্যবস্থাগুলো কার্যকর থাকবে। এবং আমি কোনোভাবে মনে করি না যে হাদির এই দুঃখজনক ঘটনার পরে তারেক রহমান সাহেব ওনার আসার ডেট পেছাবেন বা উনি আসবেন না, এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই না। জি, আরেকটা পয়েন্ট আমি খুব শক্তভাবে যুক্ত করতে চাই, যেটা আমি শুরু করেছিলাম, যে এই মুহূর্তে তারেক রহমানের বাংলাদেশে খুবই প্রয়োজন। এবং এটা এই জন্য প্রয়োজন যে ইলেকশন নিয়ে যে কিছু কিছু পক্ষ বা কোনো কোনো পক্ষ
কিন্তু তুষার ভাই একটু আলোচনা করলো যে পিছিয়ে দেয়া, ইলেকশন হওয়া না হওয়া, নানান গুজব ছড়ানো, কমফোর্টেবল টাইম বা টাইম বাই করা, নানান ধরনের কথা বলছে, যেটা আমরা হাদির ঘটনাতে দেখলাম যে 5 মিনিটের মধ্যে কেউ স্ট্যাটাস দিয়ে দিচ্ছে হাসপাতালে। আমাদের মির্জা আব্বাসকে যেভাবে অশালীন মন্তব্য করা হয়েছে, আর যেভাবে তার প্রতি তেড়ে যাওয়া হয়েছে, মব তৈরি করা হয়েছে, এই যে পক্ষটি, আমি জানি না আমি 100% নিশ্চিত কিনা, বা আমি 99% নিশ্চিত যে তারেক রহমান দেশে আসার পরে এই পক্ষটিও একটা উত্তর পেয়ে যাবে। এবং তারেক রহমানের দেশে আসাটা আমাদের নির্বাচনের দিকে যে গুটি গুটি করে পায়ে আমরা এগুচ্ছি, তার মোটামুটি আমি বলতে পারি একটা ফাইনাল স্টেপ হবে। উনি আসলে মোমেন্টাম চেঞ্জ হবে। উনি আসলে, যেটা আমি বললাম, কিন্তু ওইখানে গার্ডিয়ানশিপটা লাগবে তারেক রহমানের, যে উনি শুধুমাত্র বিএনপির নেতা না, উনি বাংলাদেশের নেতা হিসেবে আসবেন এবং নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এরপরে অন্যান্য চ্যালেঞ্জ, অন্যান্য কথা বলে আমাদের সুযোগ হবে। জি ফাইনালি যে জি পয়েন্ট আমি অ্যাড করতে চাই, যে এই যে ওনাকে ভয় দেখানো, নির্বাচন পেছানো, যেটাই হোক না কেন, এই ঘটনা যদি হয়ে থাকে, আমি বিশ্বাস করতে চাই না যে এটা তারেক রহমানের আশাটা পেছাবে। কিন্তু একই সাথে এটাও বলে রাখতে চাই যে তারেক রহমান দেশে ফিরছেন, তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারেরও আছে। তার দল বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে, কর্মীরা গার্ড দিবে, উনি জনসেবা করবেন, সারা দেশে যাবেন, কিন্তু সরকারের দিক থেকে যেন কোনো রকম শিথিলতা না থাকে। কারণ মনে রাখতে হবে, তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়ার কোনো বিকল্প নেই। এবং সেক্ষেত্রে বিদেশি শক্তিগুলো একদমই অনেক স্পষ্ট। ক্ষেত্রে জি সক্রিয় থাকতে পারেন, সেখানে কিন্তু সরকারের ভালো রকম ভূমিকা রাখতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মামুন। আমি ডক্টর আব্দুল তুষার, আপনার কাছ থেকেও সেই প্রশ্ন যে তারেক রহমান আসলে মানে এই ঘটনা কি নতুন কোনো বার্তা দেবে? তারেক রহমান ফিরতে পারবেন তো, ফিরবেন তো 25 তারিখ, কি মনে হয় আপনার? তারেক রহমান 25 তারিখে ফিরবেন এই ঘোষণাটি কেবল 25 তারিখে আমরা নিশ্চিত হতে পারবো, বা 24 তারিখে যখন তিনি রওনা দিবেন। তার আগে তো আসলে এটা এত নিশ্চিত করে আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা বলতে পারবেন তার পরিবার। আমি মনে করি যে তিনি যেদিনই ফিরে আসুন, তার ফিরে আসাটা প্রয়োজন, কিন্তু সে ফিরে আসার তারিখটা তিনি নির্ধারণ করবেন এবং তিনি তার সুবিধাজনক সময় পূর্ণ নিরাপত্তা সহকারে ফিরবেন। ফেরা দরকার কেন? একটি দরকার হচ্ছে তার দল, যেহেতু প্রধান যিনি, তিনি অসুস্থ, এবং একজন সেন্ট্রাল নির্দেশদাতা বা নির্দেশদাতাদের একজন কোঅর্ডিনেটর হিসেবে একজন লিডার খুবই দরকার। ফলে এই নির্বাচন যদি সামনের দিকে এগুতে হয় এবং বেগম জিয়া যদি এরকম অসুস্থ থাকেন, তাহলে তো একজনকে এই হালটা ধরতে হবে, এবং সেক্ষেত্রে তারেক রহমান অত্যন্ত উপযুক্ত এই কাজটির জন্য, কারণ তিনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি তো আসলে বিকল্প। ফলে আমার মনে হয় যে তিনি 25 তারিখে না ফিরলেও তাকে নির্বাচনের আগে ফিরতে হবে। সেটা 25 তারিখ তিনি কেন বেছে নিয়েছেন এটা তিনি বলতে পারবেন, তবে তারিখটা খুব সিগনিফিকেন্ট, কেননা এটা খ্রিস্ট ধর্মাবলম্বীদের ক্রিসমাস দিবস, বড়দিন, এবং এই দিনে পৃথিবী উত্তর গোলার্ধে প্রবল আনন্দের মধ্যে থাকে, এবং আমাদের এখানেও যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তারা একটা আনন্দের মধ্যে, একটা উৎসবের মধ্যে থাকেন। তো তিনি যদি ফেরেন, এটা একটা চমৎকার দিন। এই দিনে বাংলাদেশ টেলিভিশন চালু হয়েছিল 1964 সালে, এবং এটা বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনও। এবং একই সাথে এই দিনটা ভিন্নভাবেও খুবই গুরুত্বপূর্ণ, কেননা এরকম একটি দিনে আহ, আহ, সাধারণত লিডার কামস, তাই না? একটা সময় পৃথিবীতে একজন লিডার এসেছিলেন, একজন প্রফেট এসেছিলেন এই দিনটাতে। তো এটা একটা সুন্দর তারিখ, উনি যদি আসেন চমৎকার তারিখ আমার কাছে মনে হয়েছে। তারপরে ধরুন উনি যদি 31 তারিখ আসেন, সেটাও সুন্দর তারিখ। 1 তারিখে আসলেও সুন্দর তারিখ, নববর্ষের প্রথম দিন, তাই না? মানে তারিখ উনি আসলেও সেটা সুন্দর তারিখ হবে। তবে আমি বারবারই বলবো যে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আমরা সব দায় দায়িত্ব কোনো নেতার ঘাড়ে, কোনো নেত্রীর ঘাড়ে, কোনো দলের ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আসলে বর্তমানে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার যারা মন্ত্রী পরিষদ অর্থাৎ উপদেষ্টা পরিষদের সদস্যরা আছেন, এবং তার অধীনে যে প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সোজা কথা তারা নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবেন। উনি আসবেন নির্বাচনের পরিবেশ ঠিক করার জন্য না, উনি আসবেন নির্বাচন করার জন্য। জি, এই যে নির্বাচন পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন ডক্টর তুষার, এখানে দেখলাম আমরা যে এই ঘটনার পরপর প্রধান উপদেষ্টার সাথে সব রাজনৈতিক দলগুলো গিয়ে বৈঠক করলো। সেটি অবশ্য আমরা দেখেছি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করলো, সবাই মিলে বৈঠক করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলেন। এখন আমরা দেখলাম, তবে এটি একটা বিশেষ পরিস্থিতি নিশ্চয়ই, সেখানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলছেন, যেখানে কিছু মানে তার আগে আপনারা যেটি সমালোচনা করছেন, এক পক্ষ আরেক পক্ষকে নানানভাবে দোষারোপের জায়গায় চলে গেল, তারপরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বললো। কিন্তু এই ঐক্যবদ্ধ হওয়াটা কি আসলে এই যে অনিরাপদ পরিস্থিতির কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটিকে বদলাতে ইতিবাচক জায়গায় রাখতে পারে বলে মনে করেন? মানে যে বার্তা তারা দিচ্ছে যে ঐক্যবদ্ধ, তারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য তারা হচ্ছেন, কি মনে হয়?
ফ্যাসিবাদের বিরুদ্ধে তো আবার আজকে ইন্টারনেটটা ঠিক খুব আছে, আমি ডিস্টার্ব একটু আপনার প্রশ্নটা সবাই নেই। পৃথিবীর নিশ্চয়ই। কোন দেশ আছে যে বা কোন মানুষ আচ্ছা, বারবার ইন্টারনেট ঝামেলা করছে মনে হয়? আসলেই আসলে আজকে আজকে ইন্টারনেটটা খুব ঝামেলা করছে। হ্যাঁ, সে যেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে তো সবাই, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? যে পাচ্ছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে তো সবাই, এবং এই মুহূর্তে যারা নির্বাচনে আছেন, নির্বাচনকে নিয়ে পরিকল্পনা করছেন, অংশ নেবেন, যারা আয়োজন করছেন, প্রত্যেকেই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফলে বিরুদ্ধ শক্তি আছে, কিন্তু তাদের মধ্যে ঐক্য নাই। এখন এই ঐক্যটা তৈরি হতে পারতো যদি আদর্শিকভাবে এদের মধ্যে মিল থাকতো, কিন্তু রাজনৈতিক দলগুলি তো আসলে আদর্শিকভাবে একই আদর্শে পরিচালিত নয়, এবং তাদের মধ্যে বৃহৎ মৌলিক প্রশ্নে পার্থক্য আছে। জাতীয়তাবাদের প্রশ্নে পার্থক্য আছে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে পার্থক্য আছে, আপার হাউস লোয়ার হাউস পিআর নিয়ে পার্থক্য আছে, ঐক্যে কারা অংশ নিতে পারবেন পারবেন না সেটা নিয়ে পার্থক্য আছে, বিভিন্ন নেতা নেত্রীর সম্পর্কে এক দলের মধ্যে আরেক দলের রিজার্ভেশন আছে, এবং এই গত 15 মাসে ঐক্য বিনষ্টকারী বা 16 মাসে ঐক্য বিনষ্টকারী প্রচুর উপাদান তৈরি করা হয়েছে। সিনিয়রদেরকে গালিগালাজ করা হয়েছে, জুনিয়রদেরকে বকাবকি করা হয়েছে, নানান ধরনের কটূক্তি করা হয়েছে, ট্যাগের রাজনীতি করা হয়েছে। মানে যেই কাজগুলি করা হয়েছে এগুলি সবই ঐক্য বিনষ্টকারী। যে দুঃখজনক বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে ঐক্য তৈরি করার চাইতে ঐক্য বিনষ্টকারী উপাদান আমরা বেশি বেশি দেখতে পেয়েছি, এবং এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। জি, আমি ডক্টর মামুন। আমি এখানে একটু একটু তারেক রহমান সাহেবের যে কথাগুলো আসলো, আমি বারবার হাইলাইট করছি, আমি জানি না দর্শকরা কিভাবে নিচ্ছেন, কিন্তু আমি খুব আন্তরিকভাবে এবং বাস্তবতার নিরিখে এই কথাটা বলছি। যে জায়গাটা শেষ করলেন তুষার ভাই, যে খুবই দুঃখজনক যে আমরা আমাদের ওই জুলাই গণঅভ্যুত্থানের পরে ভাষার যে ব্যবহার, সিনিয়র জুনিয়র, আমরা বলি সোশ্যাল স্ট্রাকচার, আমাদের ভ্যালুজ নর্মস, যেটা আশা করেছিলাম তার উল্টো দিকে চলে গেল। এবং এমনকি রাজনৈতিক বিশ্বাসের জায়গাটাও প্রোগ্রেসিভ থেকে আমরা কোন দিকে যাচ্ছি, সামাজিক যে বিকাশ সেটির দিক থেকে আমরা কোন দিকে যাচ্ছি, অনেক ধরনের প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক। সেই জন্য ঐক্যের জায়গাটা আরো বেশি প্রয়োজন। এই ঐক্য শুধু রাজনৈতিক ঐক্য নয়, এই ঐক্য সামাজিক ঐক্য, সাংস্কৃতিক ঐক্য, ভাষার ব্যবহারের ঐক্য, ট্যাগিং এর ক্ষেত্রে ঐক্য। এই যেভাবে চলছে শামিনা ভাই, এভাবে চলতে পারে না। আমি একজন শিক্ষক হিসেবে আমার মেনে নিতে কষ্ট হয়। আমার স্টুডেন্ট বা আমরা বন্ধু বান্ধব যাদেরকে দেখেছি অন্যভাবে কথা বলতো, অন্য আদর্শের মনে করেছে, তারা হঠাৎ করে আজকে সত্যি কানেকশনের খুব খারাপ অবস্থা। ডাক্তার আব্দুল তুষার, একটু এইখান থেকে যে এই যে ট্যাগিং এর বিষয়ে অনেকেই ট্যাগিং এর শিকার হচ্ছেন, আপনি নিজেও ট্যাগিং এর শিকার হয়েছেন, ট্যাগ করা হচ্ছে নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় ট্যাগিং এর যে কালচারটা চলছে, সেখানে আমরা দেখলাম যে এই মানে বৈঠকের পর প্রধান উপদেষ্টার সাথে নাহিদ ইসলাম তিনি বলছেন যে বুদ্ধিজীবী বেশে সাংস্কৃতিক কর্মী বেশে থাকা আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়নকারীদের থামাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন। টক শোতে যারা কথা বলছেন তাদের বিষয়ে বলছেন। তার আগে আসিফ মাহমুদ, যিনি সদ্য পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে, তিনিও বলছিলেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা এরপরে আর হত্যাকারী না, এরপরে যারা টক শোতে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির পক্ষে নিয়ে কথা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাদেরকেই আসলে টার্গেট করা হবে বলে এরকম একটা বার্তা তিনি দিচ্ছিলেন। এটিকে আসলে কিভাবে নিচ্ছেন? মানে কিছু একটা হলে, মানে বিরোধিতা হলে তো আওয়ামী লীগ এর পক্ষে হয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে, ট্যাগ খেয়ে যাচ্ছেন আপনার মতো মানুষও। না, ট্যাগিং তো একটা বাজে প্রবণতা। এখন আপনি যদি যৌক্তিক কথা বলেন, যৌক্তিক কথার উত্তরে যুক্তি দিয়ে প্রতিহত করা হবে। অযৌক্তিক কথা বললে তো আর কেউ সেটা গ্রহণ করে না। কেউ যদি অযৌক্তিক কথা বলে এসে টক শোতে, তো মানুষ তো সেটা নিবে না। কিন্তু যখন আপনি বলবেন যে কারো কথা বন্ধ করে দিতে হবে, কাউকে ডাকা যাবে না, বা কাউকে বাধা দিতে হবে, তার মানে আবারও সেই নতুন ফ্যাসিবাদের উৎপত্তি হতে শুরু করলো, যেখানে মানুষের টুটি চেপে ধরা হয়, যেখানে বলা হয় তুমি কথা বলতে পারবে না। আর মানুষ তো কথাই বলবে, মানুষ তো বন্দুক হাতে রাস্তায় ঘুরবে না। ওনারা তো বন্দুক হাতে লোক ঘোরা বন্ধ করতে পারছেন না, ওনারা মানুষের কথা বন্ধ করার চেষ্টা করছেন। এটাই তো অসভ্যতা, এটাই তো ভয়, এটাই তো বিপদ আমাদের সামনে। মানুষ যখন কথা বলতে পারবে তখনই তো একটা সভ্য সমাজ তৈরি হবে। বন্দুক হাতে ঘোরাঘুরি করে তো সভ্য সমাজ তৈরি হবে না। আপনি তাদের হাতে বন্দুক দিয়ে দিতে রাজি হয়ে যাচ্ছেন, সবার হাতে, যারা বিপদে আছে। অথচ যারা কথা বলবে এটার বিরুদ্ধে যে না, বন্দুক কেন, আসেন আমরা একটা শান্তিময় মানে সমাজ তৈরি করি, তাদেরকে আপনি কথা বলতে দিবেন না। আমি আসলে এই ব্যাপারগুলো বুঝি না। কথা বলতে না দিলে কি হবে? কথা বলবে না লোকজন? তাতে করে কি অন্যায় বন্ধ হবে? তাতে করে কি সন্ত্রাস বন্ধ হবে? তাতে করে কি যা ঘটছিল সেটা বন্ধ হবে? আসল কাজ করতে, সেজন্যই তো আমি বলছিলাম আপনার অনুষ্ঠানে যে আসল কাজ বাদ দিয়ে প্রত্যেকে ব্যস্ত আছেন যার যার দুর্বলতা ঢাকার জন্য। এখানে তো কোন কথাটা ভুল সেটা বলতে হবে, যে এই কথাটা ভুল, এই কথাটা ঠিক। কেউ যদি কারো পক্ষে বলে,
ধরেন বলেছে, তাহলে তার বিপক্ষে বলতে হবে। এই কথা তো মানুষ গ্রহণ করবে না। একটা অজনপ্রিয় দলের পক্ষে কেউ কথা বললে কেউ গ্রহণ করে? বা এটা বললে কি কোনো কিছু ঘটে? এই যে ঘটনাটা ঘটলো, এই যে দুর্ঘটনাটা ঘটলো, কে ঘটালো? পাশে বসে থাকা লোকটা। সে কার টক শো শুনেছে? সে তো বসে বসে, আমি দেখলাম যে যাকে সে হত্যার উদ্দেশ্যে এই গুলি করেছে বা এইখানে অংশ নিয়েছে তার কথাই বসে বসে শুনছিল। জি, জি, তো এটা সেদিন তো না হয় আমাদের খুব জন্য বেশ। দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্য আমরা কাদের মধ্যে দেখতে পাচ্ছি? যারা কিনা প্রকৃত অর্থে মুক্ত চিন্তা, মুক্ত বাক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার এইগুলির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা যদি এই কথা বলে তাহলে কিছু বলার নাই, কথা বলবে না, সব বন্ধ করে দিক, ইন্টারনেট বন্ধ করুক, আহ টেলিভিশন বন্ধ করুক, রেডিও বন্ধ করুক, সবকিছু বন্ধ করে দিক, কথার দরকার কি? জি, গান দিয়ে দিলেই কিন্তু হয়। আপনি যদি এই কথা বলেন যে আমরাই শুধু কথা বলবো, অন্য কেউ কথা বলতে পারবে না, তাহলে এটা ফ্যাসিবাদ। জি, ডাক্তার আব্দুর রফ তুষার, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেই প্রশ্নগুলো, মানে যদি এটি আওয়ামী লীগ, আপনি যে বলছেন না অস্ত্রধারী, মানে যিনি গুলি করেছেন তিনি পাশে থেকেছেন কিভাবে, যদি সেটি সেই ডক্টর মামুন যেটি বলছেন, ডক্টর মামুন যেটি বলছিলেন, যদি আওয়ামী লীগের সেই উদ্দেশ্য সফলের কারণে আওয়ামী লীগ নেতা হিসেবে করে থাকেন তাহলে তো ক্লিয়ার, সমীকরণ ক্লিয়ার। কিন্তু হাদির ঘনিষ্ঠ কিভাবে হলেন, কিভাবে এত, মানে মানে ছাত্র আপনি আমাকে নেতা হয়ে এত বলেন, তাড়াতাড়ি যখন জামিন তাকে পেলেন? যখন তাকে জামিন দেওয়া হয়েছে তখন কেউ জানতো না উনি কোন দলের হয়ে ছিলেন? নিশ্চয়ই। যখন উনি ডাকাতি করতে গিয়েছিলেন তখন জানতো না যে উনি জি, কোথায় ডাকাতি করতে গেছেন? ডাকাত একটা না দুইটা অস্ত্র সহ নাকি ধরা পড়েছিলেন। তো তখন কেউ জানতো না যে এই অস্ত্র অবৈধ, এটাকে বৈধ ছিল? তো তার মানে কি এই লোক কি করে মুক্তি পেয়ে এসে আবার একদম একটা গুরুত্বপূর্ণ প্রার্থীর পাশে সে বসে থাকতে পারলো, আড্ডা দিতে পারলো, এমনকি প্রচারণাতে অংশ নিতে পারলো? কিভাবে এটা হলো? এটা তো একটা অদ্ভুত বিষয়। জি, সেটাই, এটাই সেই সন্দেহটাই, মানে সমীকরণটা এটাই জটিল করে তুলছে, তাছাড়া সমীকরণটা হয়তো সহজই হয়ে যেত। শেষ প্রশ্নের দিকে করি, আপনাদের দুজনের কাছে যুক্ত হয়েছেন ডক্টর মামুনও, যে আজকে মানে আজকে আসলে ইন্টারনেট আমাদের কোনোভাবে ফেভার করছে না। খুবই খুবই সহযোগিতা করছেন আমাদেরকে। জি, যেটি প্রশ্ন করতে চাচ্ছি যে এই একটা অনেক দিনের পুরনো প্রশ্ন, নির্বাচন হবে তো, সেই প্রশ্নটা তফসিল ঘোষণার পরে একরকম থেমে গেল, যে ঠিক আছে হচ্ছে, তাহলে একটা আশ্বস্ত হচ্ছে সবাই যে নির্বাচন হচ্ছে। ডক্টর মামুন, এই ঘটনার পরে তার কদিন আগে আবার বিএনপির নেতা একজন প্রার্থী চট্টগ্রামে, সেখানেও হামলার ঘটনা ঘটেছে। এটি তফসিল ঘোষণার পরপরই এরকম একটা খুবই আলোচিত ঘটনা। সামনে নাকি আরও টার্গেট আছে বলে এরকমও শোনা যাচ্ছে। সাংবাদিক জুলকার নাইন সাহেব তিনি লিখছেন যে ৮০ জন আততায়ীকে গত কয়েক মাসে অনুপ্রবেশ করিয়েছে, ভারত থেকে অনুপ্রবেশ হয়েছে। এই যে তথ্যগুলো, তাতে আসলে সামনে নির্বাচন আসলেই হবে তো? আর তারপরে তো আর দেশের মধ্যে আছে যারা আসলে নির্বাচন চায় না বলে আমরা জানি। আমি কি আপনারা কি শোনা যাচ্ছে আমাকে সামনে? শুনতে পাচ্ছি, হ্যাঁ, আমরা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। না, আসলে এখানে একটা আতাতাই ঢুকে গেছে আজকে আমাদের ইন্টারনেটের মধ্যে। ও, আহ, যেটি সে- যে প্রশ্নটা আমি আমি বলবো। শুনেছি প্রশ্নটা শুনেছি। হ্যাঁ, না, প্রথম হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম একটু আগে, আমি রিলেট করে বলি যে এই জন্য আমি মনে করি যে ঐক্যের যে কথাটা আমরা বলছিলাম সেখানে তারেক রহমানের ফিরে আসাটা জরুরি, এবং যেটা আবারও আমি জোর দিতে চাই যে নির্বাচন হবে না হবে, আস্থা অনাস্থা, অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া যে পক্ষটির চেষ্টা করছে, সেক্ষেত্রে ওনার আসাটা জরুরি। আর আমি মনে করি যে নির্বাচনে তফসিল ঘোষণার পরে যে কথাটা একটু আগে আমি বলছিলাম যে এই আশঙ্কাটা শেষ পর্যন্ত থাকবে, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য খুব গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমি আমার মনে হয় যে 2-3 মিনিট পাবো বোধহয়, শারমিন আপা। মানে খুব না, আসলে 2-3 মিনিটের খুব আর সময় না এক আপনাদের। মিনিট হলে আমি একটু বলতে হ্যাঁ, চাই। এই বললেন যে আমরা বলুন। দীর্ঘদিন থেকে বললাম পুলিশের মধ্যে, আমলাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা যারা ফ্যাসিস্টের দোষর, দীর্ঘদিনের বেনিফিশিয়ারি। আপনি দেখেন 2014 সালে যখন ইউক্রেনে আমরা যেটাকে বলি ইউরোমাদান, অর্থাৎ ইউরোপ থেকে বের হয়ে যাওয়ার, যখন ইয়ানুকোভিচ বোধহয় নামটা আমি যদি ঠিক মনে পড়ে থাকি, উৎখাত হলো, তখন তখন একটা ল করা হলো 2014 সালে, বলা হলো গভর্নমেন্ট ক্লিনজিং ল। অর্থাৎ যারা বিভিন্ন ভাবে দোষরের সাথে ছিল তাদের মিনিমাম শাস্তি বলা হলো 10 বছর চাকরি থেকে দূরে থাকা। কোন ব্যবস্থা নিয়েছেন আপনি? আপনি এখন 18 মাস পার করে এসে এখন নির্বাচনের দিকে গিয়ে আপনার পুলিশের মধ্যে বসে আছে, প্রশাসনের মধ্যে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। এরপর আবার ইন্ডিয়া থেকে টাকা ঢালা হচ্ছে, আতাতায়ী পাঠানো হচ্ছে, নানান ঘটনার মধ্যে দিয়ে আমরা আছি। আমরা টক শোতে, লেখাতে, বক্তব্যে বিভিন্ন সময় জিনিসগুলো তুলে ধরেছি। সেই আশঙ্কাগুলোই কিন্তু এখন সামনে আসছে। সমাধানের যে জায়গাটা আমরা সেটাও বলা দরকার, সেটা হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, এবং সেই ঐক্যের ক্ষেত্রে সবাইকে ছাড় দিতে হবে। আর এবং এই ঐক্যকে মধ্যস্থতাকারী যে জায়গাটা সেটা সরকারকে নিতে হবে। গতকালও আমরা যেটা দেখেছি যে সব দলকে উনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে একসাথে ঐক্যবদ্ধ থাকতে। এই ঐক্যবদ্ধের জায়গাটা স্বার্থকে দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা যদি মজবুত করতে আমরা না পারি,
তাহলে কিন্তু নির্বাচন নিয়ে যে আশঙ্কার কথা আমরা বলছি এটা শেষ দিন পর্যন্ত থাকবে। এবং আশা করব যে ঐক্যটা আরো দৃঢ় হবে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকারের সাথে লিয়াজোটা আরো স্ট্রং হবে এবং আমরা 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন দেখতে পাবো। ডক্টর মামুন, অনেক ধন্যবাদ। সেই ঐক্যের কথা আসলে যখন এভাবে মিটিং হয় তখন খুব সুন্দর করে আমরা শুনি, সুন্দর সুন্দর কিছু ভাষাও শুনি, কিন্তু মাঠের বাস্তবতায় গিয়ে দেখি ঐক্য সম্পূর্ণ আমি বিপরীত যে একটা ওই চিত্র। জন্যই বলছি নিজেদের জি স্বার্থের জায়গাটা ছাড় দিয়ে এটা করতে হবে। জি, ডক্টর আব্দুল তুষার, আপনার কাছেও ওই একই প্রশ্ন, মিলিয়ন ডলার প্রশ্ন। নির্বাচনটা অনিশ্চিত, মানে এখনো কি অনিশ্চয়তা থাকে, বিশেষ করে এই ঘটনার পরে, তফসিল ঘোষণার পরে যে পরিস্থিতি? নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায় ও নির্বাচন না হয়, তাহলে এই জুলাই অভ্যুত্থানের মূল জায়গাটি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থানের গ্রহণযোগ্যতাও কমে যাবে। আহ সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত করতে চায়, সেটি যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারা আসলে সেই কাজটি করে ফেলতেন এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসার পর তারা এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে যে ক্ষমতা এনজয় করতেন, সেই ক্ষমতাটি হতো একেবারেই সরাসরি জনতার কাছ থেকে আসা। ফলে বহু সিদ্ধান্ত তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারতেন, যেটি এখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং এরকম একটি অবস্থা বজায় থাকলে আসলে আমাদের জীবন বিপর্যস্ত হবে, আমাদের রাজনীতি বিপর্যস্ত হবে, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে এবং একই সাথে এমন বিদ্বেষ সমাজে তৈরি হবে যে বিদ্বেষ দূর করার জন্য আমাদেরকে দীর্ঘ সময় কাজ করতে হবে। বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে এইরকম বিদ্বেষ, ঘৃণা কিংবা আহ, এইরকম প্রতিশোধের বীজ চাষাবাদ করা আসলে সঠিক নয়। জি, একদম শেষ প্রশ্ন, শেষ ভাবছিলাম এখানেই শেষ করব, কিন্তু এই লাইনটা আমি শেষ করতে চাই এক লাইন এক লাইন করে। এখন আপনাদের মনে হচ্ছে, ওই প্রিএমপ্টিভ অ্যাকশনের মানে লেজ ধরে প্রশ্নটা করি, যে এখন মনে হচ্ছে সরকার সামনের দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার যে বক্তব্য, তার যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে, তিনি আসলে আলু পেঁয়াজের দাম নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ডাক্তার তুষার, মনে হচ্ছে তার প্রিএমপশন মাধ্যমে প্রিএমপশন কোথাও সফল হয় না। প্রিএমপশন হচ্ছে কিছু মানুষের ধারণা ভিত্তিক এবং তথ্য ভিত্তিক আগে থেকে নেওয়া কাজ। প্রিএমপ্টিভ অ্যাকশন আর প্রিএমপ্টিভ মেজার দুইটা দুই রকম। এখন এই সন্ত্রাস কিংবা নিরাপত্তা তো প্রিএমপশনের কিছু না। নির্বাচনের সময় পূর্ণ নিরাপত্তা এবং গভীর নিরাপত্তা, 3, 4, 5 স্তরের নিরাপত্তা তৈরি করাটা তো একটা প্রয়োজনীয় কাজ। এটা তো প্রিএমপশনের কিছু নাই, তাই না? ফলে আমি মনে করি যে এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব এই মুহূর্তে, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে এবং এই আইন অপারেশন শৃঙ্খলা। ডেভিল হান্ট 2 আবার শুরু হচ্ছে, সেটির মানে সেটি কার্যকর হবে? আমি জানি না আসলে টেবিল হ্যান্ড 1 কি করেছিল, 2 শুরু হয়েছে, 3 হবে। এটা যেহেতু কিছু হবে না, ইফ দ্য ডেভিল লিভস ইন ইয়োর হেড, যদি আপনার মাথার মধ্যে ভূতের বাসা হয়, তাহলে তো আপনি কোনোভাবে সেই ডেভিলকে দূর করতে পারবেন না। এবং ইংরেজিতে তো এই প্রবাদটাই আছে, অ্যান আইডল ব্রেইন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। তো আসলে তো ভূতের বাসা তো অলস মস্তিষ্কের মধ্যে বাসা বাঁধে। এখন প্রশ্ন করলে যদি পেঁয়াজের দাম চলে আসে, তাহলে পেঁয়াজের দাম জিজ্ঞেস করলে আমরা আইন শৃঙ্খলা বিষয়ক উত্তর পাবো। তাহলে জিজ্ঞেস করতে হবে যে আসলে এখন পেঁয়াজের দাম কত, তখন হয়তো আমরা প্রকৃত অর্থে একটা উত্তর পাবো। কিন্তু পেঁয়াজের দাম জানারও প্রয়োজন নাই। আর এই প্রশ্নগুলি এতবার করতে হচ্ছে যে এই প্রশ্নগুলি গুরুত্ব হারিয়ে ফেলছে, কেননা এই প্রশ্নগুলির উত্তর যখন এইভাবে দেওয়া হয় তখন জনমনে ধারণা তৈরি হয় যে অবহেলা হচ্ছে, মানুষের চাহিদাকে অবহেলা করে কোন একটি নির্দিষ্ট ভাবনাকে বাস্তবায়িত করার চেষ্টা চলছে। এই ধারণাগুলি ভালো না, এগুলি আমাদের আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমাদের অনেক জীবন তো ধন্যবাদ। আমাদের জীবন তো শেষ প্রান্তের দিকে, কারণ আমরা 50 অতিক্রম করেছি। কিন্তু যারা কালকে জীবন শুরু করছে তাদের জন্য একটা বিষময় পরিবেশ এবং একটা একটা নরক সম পরিবেশ তৈরি হবে। এই নরকে তাদেরকেই বাস করতে হবে যে নরক তারা জি তৈরি করছেন। জি, অনেক ধন্যবাদ ডক্টর তুষার। ডক্টর মামুন, সামনে 30 আসলে সেকেন্ড আইন 30 শৃঙ্খলা সেকেন্ড আমি পরিস্থিতি। বলি, 30 দেখেন সেকেন্ডে 30 সেকেন্ডই বলবো। দেখেন পৃথিবীর ইতিহাসে আপরাইজিং হয়েছে, কোনোখানে ইলেকশন পূর্ব নিরাপত্তা ব্যবস্থায় ট্রেডিশনাল সিকিউরিটি সমাধান দিতে পারেন। আবারও বলি, আমি রুয়ান্ডার কথা বললাম, ইউক্রেনের কথা বললাম, আপনাকে আফ্রিকার কথা বলতে পারি, আপনাকে যে কোনো আরব বসতি পরে দেশগুলোর কথা বলতে পারি। এখানে নন ট্রেডিশনাল সিকিউরিটি ইলেকশনের নিরাপত্তা এনে দিয়েছে। আপনি নাগরিক সমাজকে, স্থানীয় সমাজকে, সম্প্রদায়কে, রাজনৈতিক দলকে কিভাবে যুক্ত করলেন তার উপরে নির্ভর করেছে এই দেশগুলোর পলিটিক্যাল ট্রান্সফরমেশন বা ইলেকশন পূর্ব নিরাপত্তা ব্যবস্থা। আমি নির্বাচন কমিশনে যখন আমন্ত্রণ জানিয়েছিল আমাদেরকে, সেখানে বলেছি, টকশোতে রেগুলার বলছি, ব্যক্তিগত পর্যায়ে বলছি, আপনার টকশোর মাধ্যমে আবারও বলি যে নন ট্রেডিশনাল সিকিউরিটি যখন কোনো